আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগত। আজকে কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের টেস্ট পরীক্ষা 2025-এর আইসিটির 25টি এমসিকিউ আমরা সলভ করব। আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তোমাদের সাথে আছে আমি সুমন স্যার, আইসিটি টাইমসের পক্ষ থেকে। প্রথম প্রশ্নে বলা হচ্ছে, কোনটি মলিকিউলার মেডিসিন তৈরির প্রযুক্তি? সঠিক উত্তর হবে খ, বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সের মূল কাজ হলো জীবকোষ সম্পর্কে সঠিক ধারণা অর্জন এবং মলিকিউলার লেভেলে কোষের কার্যক্রম সম্পর্কে জানা। তো যেহেতু মলিকিউলার মেডিসিন বলা হচ্ছে, তাহলে মলিকিউলার মেডিসিনে কোষের মলিকিউলার লেভেলে মেডিসিন যে কাজ করবে তার কথা বোঝানো হচ্ছে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, কৃত্রিম ত্রিমাত্রিক জগতে উপস্থিত থাকার গতি সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণ করাকে কি বলে? সঠিক উত্তর হবে খ, টেলিপ্রেজেন্স। অপশন ক ভুল, কারণ হচ্ছে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন জায়গায় বসে একসাথে কনফারেন্স করা যায়। টেলিমেডিসিনের মাধ্যমে ফোন বা দূরালাপনের মাধ্যমে মেডিসিন সাজেস্ট করা যায়। টেলিকমিউনিকেশনের মাধ্যমে একজনের সাথে আরেকজন যোগাযোগ করতে পারে। তাহলে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ আনসার হচ্ছে খ, টেলিপ্রেজেন্স। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, টেবিল টেকের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো ঘ, বর্ডার। বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে পিক্সেল। নরমালি বর্ডার অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হচ্ছে 1 পিক্সেল। এএলটি, এসআরসি, ক এবং ঘতে থাকা দুটি অ্যাট্রিবিউট এএলটি এবং এসআরসি এই উভয় হচ্ছে ইমেজ ট্যাগের অ্যাট্রিবিউট, এবং অপশন খতে থাকা ফেস হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট। তাহলে টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে বর্ডার, যা টেবিলের চারপাশে বর্ডার বা দাগ দেওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই বর্ডার অ্যাট্রিবিউটের পিক্সেলের মান যত বাড়ে ততই চারপাশের দাগ মোটা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। 4 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলা হয় HTML এলিমেন্ট। এখানে এলিমেন্টের বাংলা উপাদান ব্যবহার করা হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। তাহলে HTML এলিমেন্ট বলতে কি বোঝায়? HTML এলিমেন্ট বলতে বোঝায় এলিমেন্ট সমান ওপেনিং ট্যাগ প্লাস কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। উদ্দীপকটি পড়ো, 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। ডক্টর ইয়ার আলী এমন একটি যন্ত্র তৈরি করলেন যেটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায়। আমরা জানি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় হচ্ছে রোবট। তাহলে আমরা একটু পরেই বুঝতে পারলাম যেখানে রোবট নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। পরের অংশে বলা হচ্ছে, তিনি তার গবেষণাগারে প্রবেশের সময় একটি ডিভাইসের দিকে তাকালেন আর দরজা খুলে গেল। তাহলে এখানে বায়ো মেট্রিক্সের কথা বলা হচ্ছে। 5, উদ্দীপকের যন্ত্রটিতে ব্যবহৃত প্রযুক্তি হলো। তাহলে এখানে কোন যন্ত্রটির কথা বলা হচ্ছে? এমন একটি যন্ত্র যা ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাহলে সেটি অবশ্যই রোবোটিক্স হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, রোবোটিক্স। বায়োমেট্রিক সঠিক উত্তর হবে না, কারণ বায়োমেট্রিক হচ্ছে মানুষের গঠনগত বা আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো মানুষ বা ব্যক্তিকে শনাক্তকরণের প্রযুক্তি। ন্যানো টেকনোলজি হচ্ছে ক্ষুদ্রাকৃতির জিনিস নিয়ে যে প্রযুক্তি, তাই। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে কোষের মলিকুলার লেভেলের কার্যক্রম সম্পর্কে জানার যে প্রযুক্তি, তাই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক, রোবোটিক্স। একই উদ্দীপকের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি ব্যবহার হয়ে থাকে 1, পাসপোর্টে। সঠিক, কারণ গবেষণাগারে প্রবেশের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক, যার সাহায্যে একজন ব্যক্তিকে শনাক্ত করা যায়। তাহলে পাসপোর্টে, জন্ম নিবন্ধনে এবং ভোটার নিবন্ধনে এসব নিবন্ধনগুলো হয় কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে, এবং এই নিবন্ধনগুলোর সাহায্যে সেই ব্যক্তিকে শনাক্ত করা যায় এককভাবে বা অদ্বিতীয়ভাবে। তাহলে এখানে এই তিনটি সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ঘ, পাসপোর্টে, জন্ম নিবন্ধনে এবং ভোটার নিবন্ধনে বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহার আছে বা ব্যবহার করা যায়। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, জিও স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়? উত্তর হচ্ছে 36,000 কিলোমিটার। অপশন ঘ সঠিক। আমরা যদি এটিকে পৃথিবী ধরি, পৃথিবীর চারপাশে পৃথিবী থেকে
36,000 কিলোমিটার দূরত্বে যে অরবিট চিন্তা করা হয় তাকে বলা হয় জিও অরবিট। জিও অরবিটে যেই স্যাটেলাইট রাখা হয় তাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে 36,000 কিলোমিটার। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভিডিও স্ট্রিমিং কোন ধরনের ডেটা ট্রান্সমিশন? সঠিক উত্তর হচ্ছে গ, আইসোক্রোনাস। আইসোক্রোনাস। ক এবং খতে যে দুটি ডেটা ট্রান্সমিশন মেথডের কথা বলা হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, এই দুটি ডেটা ট্রান্সমিশন মেথডের সমন্বিত রূপ হচ্ছে আইসোক্রোনাস, যেখানে প্রত্যেকটি ডেটা ফ্রেমকে প্রায় প্রত্যেকটি ডেটা ফ্রেমকে প্রায় 0 সেকেন্ড পর প্রায় 0 সেকেন্ড অর্থাৎ দুটি ফ্রেমের মধ্যবর্তী সময় প্রায় 0 সেকেন্ড রেখে এবং কোনো প্রাইমারি স্টোরেজ মেমোরি ব্যবহার না করে ডাটাকে সেন্ডার থেকে রিসিভারে প্রেরণ করা হয়। এবং লাইভ ভিডিও বা ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে এই আইসোক্রোনাস প্রযুক্তি ব্যবহার করা হয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে গ, আইসোক্রোনাস। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? সঠিক উত্তর হবে গ, গেটওয়ে। গেটওয়ে ব্যবহার করা হয় ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে, যার কাজ হচ্ছে প্রোটোকলগুলোকে ট্রান্সলেট করা। তাহলে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে গেটওয়ে ব্যবহার করা হয়। সঠিক উত্তর হচ্ছে গ। 10 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি করা যায়? আমরা যদি ব্লুটুথের রেঞ্জ সম্পর্কে একটু ধারণা নিই, তা হলো 1 মিটার থেকে 10 মিটার পর্যন্ত দূরত্ব একটা ব্লুটুথ কভার করে। আর এই দূরত্বে কোনো নেটওয়ার্ক তৈরি করা হলে তাকে বলা হয় প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে নিচের চিত্রটিতে কয়টি ভিন্ন ভিন্ন টপোলজি রয়েছে? আমরা যদি একটু চিত্রটি খেয়াল করি, দেখা যাচ্ছে এখানে 4টি ডিভাইস একটি ব্যাকবোন কেবল বা মধ্যবর্তী কেবলের সাথে কানেক্টেড। তাই এই 4টা ডিভাইস মূলত বাস টপোলজিকে রিপ্রেজেন্ট করে। এখানে এই 4টা ডিভাইস পরস্পর বৃত্তাকার পথে কানেক্টেড এবং প্রত্যেকটি ডিভাইসের সাথে 2টি করে কানেকশন পয়েন্ট আছে, তাই এটি রিং টপোলজিকে রিপ্রেজেন্ট করে। এখানে 4টি ডিভাইস পরস্পরের সাথে সরাসরি কানেক্টেড, তাই এটি ম্যাশ টপোলজিকে রিপ্রেজেন্ট করে। এবং একটি সেন্ট্রাল নোডের সাহায্যে বা নেটওয়ার্কিং ডিভাইসের সাহায্যে এই পাশ এবং এই পাশের কম্পিউটারগুলো কানেক্টেড। তাহলে এই অংশটুকু মূলত ট্রি টপোলজি নির্দেশ করে। তাহলে এটা হচ্ছে বাস টপোলজি, এটি হচ্ছে রিং টপোলজি, এটা হচ্ছে ম্যাশ টপোলজি এবং এটা হচ্ছে ট্রি টপোলজি। তাহলে মোট টপোলজির সংখ্যা হচ্ছে 4টি। সঠিক উত্তর ঘ। 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গ্রুপ এসএমএস প্রদান হলো মাল্টিকাস্ট। খ, কারণ গ্রুপের মেম্বারদের বাইরে সবাই এই এসএমএস গুলো পাবে না, শুধু নির্দিষ্ট সিলেক্টেড মানুষগুলো যে গ্রুপে আছে শুধু ওরাই এসএমএস পাবে, তাই এটি হচ্ছে মাল্টিকাস্টের উদাহরণ। 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রাচীন বেবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করত? প্রাচীন বেবিলনের মানুষ 2 ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করত। একটি হচ্ছে ছোট সংখ্যা প্রকাশের ক্ষেত্রে, অন্যটি হচ্ছে বড় সংখ্যা প্রকাশের ক্ষেত্রে। বড় সংখ্যা প্রকাশের ক্ষেত্রে তারা 60 ভিত্তিক সংখ্যা ব্যবহার করত। তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ঘ। 14 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইএফ এর পূর্বের সংখ্যা কোনটি? পূর্বের সংখ্যা যদি জানতে চাওয়া হয় তাহলে তা থেকে 1 বিয়োগ করতে হয়। এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, ভিত্তি 16 উল্লেখ করা আছে, তাহলে বিয়োগটি হবে হেক্সাডেসিমালের বিয়োগ। ই থেকে যদি আমরা 1 বাদ দিই, ই এর সমতুল্য ডেসিমাল মান হচ্ছে 14, তার থেকে 1 বাদ দিলে হবে 13, আর 13 সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি এবং এফ বসে যাবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে এফটি, কিন্তু অপশনগুলোতে সঠিক উত্তর নেই। 15 নম্বর প্রশ্নে একটি উদ্দীপক দেয়া আছে, বলা হচ্ছে নিচের চিত্রটি দেখো এবং 15 এবং 16 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে বলা হচ্ছে এফ এর মান কোনটি? তাহলে এফ এর মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাকে এই চিত্র থেকে এফ এর সমীকরণ বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট হচ্ছে এ, এখানে ইনপুট বি, এটি একটি ন্যান্ড গেট, তাহলে এর সমীকরণ হবে এ এন্ড বি নট। এদিক থেকে আসতেছে এ, তাহলে এফ এর সমীকরণ কি দাঁড়াবে? এফ একটা এক্স নর গেট, যার ইনপুট একটা হচ্ছে এ, একটা হচ্ছে এ এন্ড বি নট। এক্স নর কি করে? এক্সর করে এবং নট করে।
আমরা যদি এই অংশটুকুকে সরল করি তাহলে আমরা দেখব অপশন কোনটার সাথে মিলে। এক্ষেত্রে এক্স নরের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি a and n and b or a and n and b। এক্স নরের সূত্র অনুযায়ী প্রথম দুইটার উপর নট থাকবে, পরের দুইটা ফাঁকা থাকবে, কারণ আমরা জানি a এক্স নরের সূত্র হচ্ছে a not b not or ab। আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে a এবং b এর উপর নট দুটো আছে এবং পরের দুটো ফাঁকা আছে, তাহলে আমরা এখানে দুটো নট দিয়ে দিলাম, পরের দুটো ফাঁকা রাখলাম। আমরা জানি এক জোড়া নট বাদ যায় ডাবল নেগেশনের সূত্র অনুযায়ী, তাহলে a নট এবং এখানে থাকতেছে হচ্ছে ab। এখানে যদি আমরা ডিমর্গান করি তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে a নট or b নট। আমরা জানি a and a নট এইটুকু লেখা যায় হচ্ছে 0 and b a দিয়ে যদি আমরা এটাকে গুণ দিই তাহলে এটা হচ্ছে a নট, এবং a দিয়ে যদি b নটকে গুণ দিই সামনে অর থাকার কারণে সেটি হবে a b নট। আমরা জানি and এর ক্ষেত্রে a and 0 সমান 0, তাহলে b and 0 সমান 0 হবে, a নট সমান 0, তাহলে এখানে আছে a b নট। আমরা জানি অরের বেলায় শূন্যের কোনো দাম নেই, তাহলে a or 0 equal to a, তাহলে এক্ষেত্রে আনসার দাঁড়াবে a b নট। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ঘ। একই উদ্দীপকের 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক্স নর স্কুলে, এটা হবে এক্স নরের স্থলে হবে, এক্স নরের স্থলে কোন গেটটি বসালে আউটপুট 0 হবে। তাহলে আমরা একটু আগের সমীকরণ থেকে যদি একটু দেখে আসি যে আমাদের এক্স নরের সমীকরণটা ছিল এরকম, a এখানে ইনপুট ছিল a, এখানে ইনপুট হচ্ছে a and b, যেটা এক্স নর হয়েছে। এখন বলা হচ্ছে যে এই এক্স নরের পরিবর্তে কোন গেট বসালে আউটপুট 0 হবে। এখন আমরা একটু দেখি যে এটার পরিবর্তে যদি আমি n বসাই, মানে অপশন ক অনুসারে যদি n বসাই, তাহলে এদিক থেকে ইনপুট হচ্ছে a আর এটার ইনপুট হচ্ছে a and b নট, যেটা আমরা একটু আগের ফিগারটাতে দেখলাম যেখানে ইনপুট হচ্ছে a, এটার ইনপুট হচ্ছে a and b নট বা n and b। যদি আমরা এখানে n করি তাহলে কি আউটপুট 0 হয় আমাকে একটু দেখতে হবে, সেক্ষেত্রে আমাকে ডিমর্গান ইউজ করতে হবে এখানে a and a নট or b নট। আমি যদি গুণ করি তাহলে a নট, আবার যদি গুণ করি b নটকে সামনে অর আছে তাহলে a b নট, a নট মানে 0, সামনে আছে a b নট, অরের বেলায় 0 দাম নাই, তাহলে অ্যান্সার থাকতেছে a b নট। তাহলে এখানে n ব্যবহার করে আমার অ্যান্সার 0 হলো না, তাহলে অপশন ক ভুল। অপশন খ তে বলা হচ্ছে অর, সেক্ষেত্রে আমি যদি এখানে অর ব্যবহার করি আর যদি এখানে ডিমর্গান করি তাহলে এটা হচ্ছে অর a নট or b নট। আমরা জানি a or a নট এইটুককে শুধু লেখা যায় 1 or b, অরের বেলায় একটা 1 থাকলে পুরোটা মিলে 1 হয়ে যায়, কারণ সূত্র হচ্ছে a or 1 সমান 1, তাহলে b or 1 সমান 1 হচ্ছে, এখানেও আউটপুট 0 হচ্ছে না। অপশন গ তে বলা হচ্ছে NAND, যদি a and এটা যদি আমি and করি আর নট করি মানে NAND করি তাহলে সমীকরণটা কি দাঁড়ায়, আমরা যদি এটা একটু ডিমর্গান করি এখানে তাহলে a নট চিহ্ন পরিবর্তন হবে, অর হবে, আর হবে a b ডাবল নট। যদি আমরা এক জোড়া নটকে ভেঙে ফেলি তাহলে সেটা হচ্ছে a b। যদি আমরা সূত্র করি এখন বিশ্লেষণ উপপাদ্য অনুযায়ী এটুককে সরল করে দাঁড়াবে a নট or b, তাহলে অপশন গ ভুল, তাহলে সঠিক উত্তর হবে অপশন ঘ। তারপরেও আমরা একটু করে দেখি যে a and n and b যদি এটাকে আমরা নর করি মানে অর উপরে নট করি এবং এখানে ডিমর্গান করি তাহলে দাঁড়াচ্ছে a নট and a b ডাবল নট। a নট এক জোড়া নট যদি বাদ যায় তাহলে a b। এক্ষেত্রে আমরা জানি a and a নট এটুককে লেখা যায় 0, সাথে আছে b, এবং and এর বেলায় 0 থাকলে অ্যান্সার হয়ে যাবে 0, কারণ সূত্র হচ্ছে a and 0 সমান 0। তাহলে দেখতে পাচ্ছি অপশন ঘ যে নর ব্যবহার করলে সঠিক উত্তর আসে, অর্থাৎ আউটপুট 0 হয়, তাহলে অপশন ঘ সঠিক। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি এমটি এলিমেন্ট। 4 নম্বর প্রশ্নের সাথে 17 নম্বর প্রশ্নটি সাংঘর্ষিক।
যদি এমটি বলা হয় তাহলে এলিমেন্ট বলা যায় না, কারণ এলিমেন্টের একটা এমটি এলিমেন্ট বা এমটি ট্যাগ ট্যাগ এবং এলিমেন্টের মধ্যে সূক্ষ্ম একটু পার্থক্য আছে, যা আমি 4 নম্বর প্রশ্নে বলেছি। 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোনটি এমটি এলিমেন্ট, তাহলে এমটি এলিমেন্ট বা এমটি ট্যাগ, তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ঘ, যে ইমেজ একটি এমটি ট্যাগ। 18 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে অনেকগুলো গ্যাস ব্যবহৃত হয়, যেগুলোকে বলা হয় ক্রায়োজেনিক এজেন্ট, এবং সেই গ্যাসগুলোর মধ্যে সঠিক উত্তর হিসেবে থাকতে হচ্ছে ক, আর্গন। 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সোলার সেল তৈরির কোন প্রযুক্তি প্রয়োজন। তাহলে সোলার সেল তৈরিতে অপশন ক যদি দেখি, তো অপশন কতে বলা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। সোলার সেল তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটির কোনো প্রভাব বা কোনো কাজ নেই, তাহলে ক হিসাব সঠিক উত্তর হিসাবে ক ভুল। অপশন খতে বলা হচ্ছে জেনেটিক প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন নিয়ে সোলার সেল তৈরিতে কোনো কাজ নেই, তাই খ ভুল। অপশন গতে বলা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্সের সাথে সোলার সেলের কোনো কারণ নাই বা কোনো কাজ নেই, সেটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের কাজ হচ্ছে কোষের মলিকুলার লেভেলের কার্যক্রম সম্পর্কে জানা, তাহলে অপশন গ ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে ঘ, ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি সোলার সেল তৈরিতে ব্যবহৃত হয়। 20 নম্বর প্রশ্নে বলা হচ্ছে google.com কি। আমরা সবাই জানি google.com একটি সার্চ ইঞ্জিন, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। ক ব্রাউজার, ভুল। গুগল ক্রোম গুগলের একটি ব্রাউজার। অপশন ঘ এবং অপশন ঘ এই দুটো অপশনও ভুল, কারণ google.com একটি ইমেল অ্যাড্রেসও না এবং প্রোটোকলও না, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ, সার্চ ইঞ্জিন। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রোগ্রামে প্রিন্টএফ এর জায়গায় প্রিমফ PRIMF। 21 নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রোগ্রামে প্রিন্টএফ এর জায়গায় যদি লেখা হয় PRINF কি এরর আসবে। মূলত আমরা যদি প্রিন্টএফ এর জায়গায় অর্থাৎ PRINTF এর জায়গায় যদি আমরা টি না লিখে শুধু এটুক লিখি, তাহলে আমার ভুল হবে। এবং প্রোগ্রামের ভুল 3 প্রকার, তার মধ্যে এখানে যে ভুলটি হবে সেটি হচ্ছে সিনট্যাক্স এরর অথবা ব্যাকরণগত ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে খ। 22 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ইফ a greater than b and a greater than c কোডটিতে কি ধরনের অপারেটর রয়েছে। আমরা জানি এই গ্রেটার দেন যে অপারেটরটি, এই দুটি অপারেটর হচ্ছে রিলেশনাল অপারেটর, তাহলে এই দুইটাকে আমরা বলতে পারি রিলেশনাল অপারেটর। কারণ এই দুটি অপারেটর রিলেশন বোঝায়, এবং এখানে যে অ্যান্ড ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে লজিক্যাল অপারেটর। তাহলে এই এক্সপ্রেশনটিতে দুই ধরনের অপারেটর রয়েছে, গ্রেটার দেন হচ্ছে রিলেশনাল এবং অ্যান্ড ডাবল অ্যান্ড বা এবং হচ্ছে লজিক্যাল, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে ক। 23 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সি ভাষায় বৈধ চলক কোনটি। আমরা একটা অপশন দেখি, আমরা একটা অপশন দেখব। অপশন ক তে এবি এর পর @ চিহ্ন ব্যবহার করা হয়েছে, যা একটি স্পেশাল ক্যারেক্টার এবং চলকের নাম হিসাবে @ প্রযোজ্য নয়, এখানে শুধুমাত্র আন্ডারস্কোর প্রযোজ্য। অপশন খ তে যদি আমরা দেখি, বলা হচ্ছে রুল 107 চলকের নাম হিসাবে সংখ্যা ব্যবহার করা যাবে কিন্তু শুরু হবে বর্ণ দিয়ে, এখানে বর্ণ দিয়ে শুরু হয়েছে এবং পরে সংখ্যা ইউজ করা হয়েছে, তাই এটি সঠিক। অপশন গ এর দিকে যদি আমরা তাকাই, এখানে বলা হচ্ছে ABC একটা স্পেস দিয়ে বলা হচ্ছে NY, স্পেস প্রযোজ্য নয় চলকের নাম হিসাবে। অপশন ঘ বলা হচ্ছে ABC -N, এখানে হাইফেন প্রযোজ্য নয়, কারণ হচ্ছে চলকের নাম হিসাবে শুধু প্রযোজ্য হচ্ছে স্পেশাল ক্যারেক্টারের মধ্যে আন্ডারস্কোর। যদি ABC _N লেখা থাকতো তাহলে এটি সঠিক উত্তর হতো, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে শুধুই খ। 24 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডাটা টাইপ ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি। ডাটা টাইপ ডাবল হচ্ছে মূলত ফ্লোটের একটা বড় ভার্সন বা ফ্লোট থেকে বড় ভগ্নাংশ ডাটা, সেক্ষেত্রে ফ্লোটের জন্য ইউজ করা হয় %f এবং ডাবল ডাটা টাইপের ক্ষেত্রে ইউজ করা হয় LF, তাহলে এই LF ইউজ করা হয় ডাবলের জন্য, আর শুধু F ইউজ করা হয় %f ইউজ করা হয় ফ্লোটের জন্য, এবং ডাবল হচ্ছে
ভগ্নাংশ টাইপের ডাটা যা ফ্লোট থেকে রেঞ্জে বা সাইজে অনেক বড় হয়। 25 নম্বর প্রশ্নে বলা হচ্ছে সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি? উপাত্ত গ্রহণ মানে ইনপুট, আর ইনপুট নেওয়ার জন্য কমান্ড হচ্ছে স্ক্যানএফ। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার গ। এই ছিল আজকের 25টি প্রশ্ন সমাধান। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো কলেজের প্রশ্ন সমাধান নিয়ে। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।